পুলিশের গুলিতেই আবু সাইদের মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ। হত্যা হিসেবে চিহ্নিত করেছেন চিকিৎসক। রিপোর্ট পাল্টে দিতে চাপ দিয়েছিল পুলিশ। শটগানের প্লেট ইন্টারনাল ইনজুরি করেছে এবং ইন্টারনাল ইনজুরিতে ইন্টারনাল হেমোরেজ হয়েছে। হেমোরেজের ফলে হেমোরেজ হলে সাধারণত একটা মানুষ শকে চলে যায়, শকের জন্যই মৃত্যুবরণ হয়েছে। চুয়াডাঙ্গা ২ আসনের সাবেক এমপি টগরের বিরুদ্ধে দখল, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ। নামে বেনামে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। ৬০০ বিঘা জমি যখন আমরা না দিতে যাই, সেখন আমাদের উপরে নির্যাতন চলে। এমপি সাহেব বলেছে যে জমি আমার লাগবে, আমার গ্রামের দরকার নেই, জমি আমার চাই। জোরপূর্বক ক্ষমতার বলে এটা করেছে, যে ত্রিপশীল না এটা ব্যবহার করেছে। সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে অবৈধ সীমান্ত পারাপার। ১.৫ মাসে ৩৫ জন আটক, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদনে। আবু সাইদের মৃত্যুর ২ মাস ৮ দিন পর ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাইদের মুখ থেকে উরু পর্যন্ত ছিল ছররা গুলির চিহ্ন। ছররা গুলি ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল। এই কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার মাথার বাঁ দিকেও আঘাতের কারণে রক্ত জমাট ছিল। মরদেহের ময়নাতদন্ত করেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। তিনি জানান, গত ৩০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তাকে এই প্রতিবেদন দেওয়া হয়েছে। ময়নাতদন্তকারী এই চিকিৎসকের মতে এটি একটি হত্যাকাণ্ড। এই প্রতিবেদন পরিবর্তন করতে আওয়ামী লীগ সরকার ও পুলিশের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সরকার মাঝহারুল মান্নানের কাছ থেকে। মাঝহার, এ বিষয়ে কি বিস্তারিত তথ্য রয়েছে আপনার কাছে? ইসরাত, বিস্তারিত তথ্য যেটি আপনি বলছিলেন যে আসলে এটি মাথায় যে ব্রেন হ্যামারেজের কারণে মৃত্যু হয়েছে এটি নয়, এটি আসলে পুলিশের ছররা গুলিতে সেটি ল্যাথেলে রূপান্তরিত হয়েছিল, যে 10 মিটার দূরত্ব থেকে তারা চিকিৎসক যেটি বলছেন, এবং সে কারণেই তার মৃত্যু হয়েছে। আমি পুরো জিনিসটি, যে যিনি এই ফরেনসিক রিপোর্টটি করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক জনাব ডাক্তার মোহাম্মদ রাজিবুল ইসলাম, আমি তার কাছে শুনতে চাই, তার মাধ্যমেই আপনাদেরকে শোনাতে চাই যে আসলে তিনি ময়নাতদন্তে কি লিখেছেন এবং পুরো বিষয়টি আমি আপনার কাছে একটু জানতে চাই যে ময়নাতদন্তে আপনি কি লিখলেন। আসলে ময়নাতদন্তে যে রিপোর্টটা আসলে ফেসবুকে ছড়িয়ে পড়েছে, লিক হয়ে গেছে, সেটাতে আমরা বিস্তারিত উল্লেখ করেছি। এবং দেখেন যে হেড ইনজুরির কারণে আসলে মৃত্যু হয় নাই। হেড ইনজুরি লেসারেশন আছে, তবে মাল্টিপল প্লেট শরীরের বিভিন্ন অংশে ঢুকে তার ইন্টারনাল হেমোরেজ হয়েছে এবং স্ট্রাকচার ড্যামেজ করেছে, যার কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। এটা আমি আমার পোস্টমর্টম রিপোর্টে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি। দেখবেন যে সাইদের ডান সাইডে হাত দিয়ে সাইদ পড়ে গেছে, তার মানে তার উরুতে যে ফিমোরাল আর্টারি আছে, ফিমোরাল আর্টারি রাপচার হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হয়েছে এবং ইন্টারনাল ব্লিডিং এর ফলে শক এবং হেমোরেজে মৃত্যু হয়েছে। এবং যেটা কি কারণে, এটা অবশ্যই হোমিসাইডাল, যে তাকে গুলি করে মারা হয়েছে। এটা ফেসবুকে আসলে অনেকে অপব্যাখ্যা দিচ্ছে যে হেড ইনজুরিতে মারা গেছে। হেড ইনজুরিতে মারা গেলে আমরা একটা জিনিস পোস্টমর্টমে উল্লেখ করে থাকি যে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ কিংবা বোন ফ্র্যাকচার। সাইদের ক্ষেত্রে এই দুইটা কোনোটাই নাই এবং আমি কোথাও উল্লেখ করি নাই। আপনি উল্লেখ করেছেন যে পুলিশের ছররা গুলিতেই ইন্টারনাল হেমোরেজ হয়েছে এবং ইন্টারনাল স্ট্রাকচার ড্যামেজ হয়েছে, যার কারণে মৃত্যু হয়েছে। তো আমি ফেসবুকে যারা আসলে অপব্যাখ্যা ছড়াচ্ছে তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে না বুঝে, ফরেনসিক্স এক্সপার্টের পরামর্শ না বুঝে, আপনারা না শুনে আসলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। এই রিপোর্টটি নিয়ে যে আপনাকে চাপ প্রয়োগ করা হচ্ছে এরকম আমরা শুনেছি, এই বিষয়ে যদি আপনি ক্লিয়ার করেন।
অবশ্যই। কারা করেছে এবং কিভাবে সেটি করা হয়? অবশ্যই আমার প্রচন্ড চাপে ছিলাম ওই সময়। আইন শৃঙ্খলা বাহিনী অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু আমার প্রশাসন, আমার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আমার কলিগরা আমার সব সময় পাশে ছিল, যার কারণে তাদের কথা ছিল একটাই যে আমি যেন অথেন্টিক রিপোর্টটা দিই। আমি যেটা পেয়েছি, আমার কাছে সব ডকুমেন্টস আছে, আমার কাছে ছবি তোলা আছে। সাইদের আসলে কোথায় কোথায় আঘাত হয়েছে আমি উল্লেখও করেছি এবং সেই রিপোর্টই দিয়েছি। ধন্যবাদ। দর্শক, গ্রেপ্তারের পর নরসিংদী কোর্ট আদালতে হাজির করা হয়েছে সাবেক এমপি ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো। নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, সাবেক শিল্পমন্ত্রীকে কি আদালতে তোলা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাব। সে তারপর থেকে আজকে সকালে আজকে তাকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং সেখান থেকে আজকে তাকে আদালতে কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয়েছে এবং এই আদালতে আজকের যে মামলাটি আসলে একটি জাহাঙ্গীর আলম নামে একটি ছাত্র হত্যা মামলার তাকে গ্রেফতার করা হয়েছে। তো সেই মামলায় পুলিশ তার 5 দিনের রিমান্ড চেয়েছে, কিন্তু আদালতের বিচারক রফিকুল ইসলাম তার সে রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছে। আর আপনাকে জানিয়ে রাখি ইস্তাদ যে এখানে আসলে এই যখন এই নরসিংদী মনোহরদী তার আসনের এই এমপি এবং সাবেক শিল্পমন্ত্রীকে আদালতের প্রাঙ্গণে নিয়ে আসা হয়, এখানে কিন্তু পক্ষ বিপক্ষরা তখন আসলে স্লোগান দিচ্ছিল এবং এই জাহাঙ্গীর আলমের লোকজন তার বিচারের দাবি করছিল এবং আজকে এখন আসলে পরবর্তীতে তার এই বিচারিকের আদালতের বিচারক আরো আসলে পরবর্তীতে দিন তারিখ ঠিক করে তাকে হয়তো আদালতে উঠাবেন। আয়ুব, ধন্যবাদ আপনাকে। দখল, হাট ঘাট নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য আর ক্ষমতার অপব্যবহারের শেষ নেই চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক এমপি আলী আজগর টগরের। আওয়ামী লীগ সরকারের সময় টানা 3 মেয়াদের এমপি তার নির্বাচনী এলাকায় গড়ে তুলেছেন দুর্নীতির স্বর্গরাজ্য। অভিযোগ রয়েছে নামে বেনামে দেশ বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। যতদূর চোখ যায় শুধুই ফসল আর ফসল, অথচ এই ত্রিফসলি কৃষি জমিকে অকৃষি দেখিয়ে জমি দখল শুরু করেন চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগর। সোলার প্ল্যান্টের নামে একদাগে 600 বিঘা কৃষি জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন সাবেক এমপি। জমি দিতে রাজি না হওয়ায় গ্রামবাসীকে সইতে হয়েছে মামলা, হামলা আর নির্যাতন। 1800 বিঘা জমির মধ্যে উনি 600 বিঘা জমির তালিকা দেয়। আচ্ছা, 600 বিঘা জমি যখন আমরা না দিতে যাই, সেখন আমাদের উপরে নির্যাতন চালাই। ডাইরেক্ট এমপি সাহেব বলেছে যে জমি আমার লাগবে, আমার গ্রামের দরকার নেই, জমি আমার চাই, আমার পাওয়ার প্ল্যানও করতেই হবে। ওরা এটা জোরপূর্বক ক্ষমতার বলে এটা করেছে, যে ত্রিফসলি না এটা ব্যবহার করেছে। শুধু জমি দখলই নয়, হাট ঘাট, বিলবাওর নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি আর নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে টগরের বিরুদ্ধে। প্রতিটি সরকারি দপ্তরে অনিয়মকে বানিয়েছেন নিয়ম। দেশের অন্যতম চিনিকল কেরু অ্যান্ড কোম্পানিও চলত তার ইশারায়। টেন্ডারবাজির পাশাপাশি হাজার হাজার একর জমি নামমাত্র মূল্যে লিজ নিয়ে দখলে রাখত তার অনুসারীরা। এমনকি সীমান্তে চোরাচালান সিন্ডিকেটও নিয়ন্ত্রণ করতেন তার ঘনিষ্ঠজনেরা। কেরু অ্যান্ড কোম্পানি বলেন, হাট বলেন, রোডের কাজ বলেন, বিল বলেন, একক আধিপত্য দেখিয়েছেন তিনি। তাদের যারা চেলাপেলা তারা কিন্তু এই প্রতিষ্ঠানটা কিন্তু তারা জিম্মি করে রেখেছিল। আপনি যদি বলেন আমরা জামাত বিএমপি যে যেখানে আছে আপনার ভোট দিয়ে উৎসাহিত করব, কিন্তু আপনি আমাদের জমিটা নিয়েন না, বলে ভোটের পরে কথা হবে। হলফনামায় দেখা যায় 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় আলী আজগর টগরের বাৎসরিক আয় ছিল 38 লাখ টাকা। সবশেষ নির্বাচনে যা দাঁড়িয়েছে 1.5 কোটি টাকায়। 15 বছর স্ত্রীর মালিকানায় 1 কোটি টাকার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 12 কোটিতে। ঢাকায় বহুতল বাড়ি 5টি, দর্শনায় বাণিজ্যিক ভবন। স্থানীয়দের মতে এর বাইরেও সাবেক এমপি টগর বেনামে দেশে বিদেশে গড়েছেন অঢেল সম্পদ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন আলী আজগর টগর। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।
সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে যাওয়ার ঘটনা বেড়েছে। সীমান্ত এলাকায় সক্রিয় শতাধিক মানব পাচারকারী। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, বর্ডারে নজরদারি বাড়ানো হয়েছে। গেল 1.5 মাসে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় 35 জনকে আটকেরও কথা জানিয়েছেন কর্মকর্তারা। ভারতের ত্রিপুরায় আটক হয়েছেন অনেকেই। ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকায় প্রায়ই দেখা মেলে এমন দৃশ্যের। অবৈধ পথে সীমান্ত পার করে দিতে জড়ো করা হয় নারী, পুরুষ, শিশুদের। সুযোগ বুঝে তাদের বর্ডার পার করিয়ে দেয় মানব পাচারকারীরা। আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলায় ভারতীয় সীমান্তের 72 কিলোমিটার অংশেই কাঁটাতারের বেড়া। স্থানীয়রা বলছেন, কখনো মাটি খুঁড়ে, কখনো বা কাঁটাতার কেটে কিংবা মই ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পার করিয়ে দেয়া হয়। তার একটা কাটিয়া ফাঁকু দেখছে, এরপরে গিয়ে সারলে আবার তার দাবা জোদা দেয়। বিজিবি বদলিও, বিএসও বদলি সময়ের মধ্যে পাস করে। ভোরবেলা উঠাই আর গভীর রাত্রে এগুলো আইন না, সেটা মনে করেন 1-2 করে যার যার ওদের আত্মীয় স্বজনের বাসায় পুলিশে রাখে। সীমান্ত এলাকায় সক্রিয় শতাধিক মানব পাচারকারী। ভারতীয় মানব পাচারকারীদের সাথে যোগাযোগ করেই আগ্রহীদের অবৈধভাবে সীমান্ত পার করে দেয়া হয়। স্থানীয়রা জানায়, 5 আগস্ট সরকার পতনের পর এই সংখ্যা আরও বেড়েছে। আগে মাথাপিছু 5 থেকে 10,000 টাকা করে নেওয়া হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 50,000 থেকে 1 লাখে। শীর্ষ মানব পাচারকারী হিসেবে হাসান মিয়া, শাহজাহান, খোকন, মানিক মিয়া, দুলাল খন্দকার, সাব্বির হোসেন সহ আরও কয়েকজনের নাম আছে গোয়েন্দা সংস্থার তালিকায়। হাসান বিল্লা নাম আছে, চট্টগ্রাম থেকে ধরে, ঢাকাতে ধরে, সিলেটতে ধরে, সেরা আওয়ামী লীগের সরকারের নেতা ফেতা 200 জন লাইন ধরে উড়াইছে এই বর্ডার দিয়ে। সেরা এখন তো 50-1,70,80 মোটামুটি টাকা বুঝে নিয়ে পারবো। ওই পাশে একটা সিন্ডিকেট আছে, বিশাল এক সিন্ডিকেট আছে, ঠিক আছে, তারা মিলেমিশে করতেছে। এই পাশেও একটা সিন্ডিকেট যেমন সে আছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সোচ্চার না হয়, অপরাধীরা যদি পার পাওয়া যায়, তাহলে অন্যান্য অপরাধীরা আরো বেশি সুযোগ পাবে। মানব পাচারে অভিযুক্ত হাসান মিয়াকে বাড়িতে পাওয়া গেলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। যারা অন্যায় অত্যাচার ও বিচার মানুষের প্রতি করেছে, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, তাদের যাতে বিচারে সোপর্দ করা না হয়, এর জন্য টাকা পয়সা লেনদেন করে তারা ওই চলে গেছে কিছু, এটা আমাদের কাছে তথ্য আছে। আমাদের অপারেশন আমরা চালাবো, আমরা অপারেশন তাদেরকে ধরবো। অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে গেল 5 আগস্ট থেকে এ পর্যন্ত 35 জনকে আটকের কথা জানিয়েছে বিজিবি। জাহিদ হাসান, যমুনা নিউজ। 51 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় অস্থায়ী সেতু। 1 বছরের মধ্যেই ব্রিজটি বানের জলে ভেসে যায় নদীগর্ভে। এমনই ঘটেছে কুমিল্লার তিতাস উপজেলায়। মূল সেতুর কাজ চলমান, তাই পথচারীদের চলাচলের জন্য নির্মাণ করা হয় বিকল্প পথ। দ্রুত পারাপারের দুর্ভোগ দূর করার দাবি স্থানীয়দের। চোখের সামনে এভাবেই ভেঙে পড়ে কুমিল্লার তিতাস উপজেলার গোমতী নদীর উপর নির্মিত অস্থায়ী ব্রিজটি। হোমনা, তিতাস সহ আশপাশের উপজেলার মানুষের চলাচলের জন্য বহু বছর আগে নির্মাণ করা হয় একটি বেইলি ব্রিজ। গত বছর সেটি ভেঙে প্রায় 11 কোটি টাকায় আরেকটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। সে সময় মানুষের চলাচলের জন্য 51 লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয় নদীতে ভেঙে পড়া এই অস্থায়ী ব্রিজ। নির্মাণের 1 বছরের মধ্যে ভেঙে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। চলাচলের জন্য এখন বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে নৌকা। ব্রিজটি পুনরায় নির্মাণের দাবিতে আসমানিয়া বাজারে মানববন্ধন করে 20 গ্রামের বাসিন্দা। ইতিমধ্যেই আমাদের 3-4 জন শিক্ষার্থী নৌকা পারাপার হতে গিয়ে নৌকা থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এখান দিয়ে আসতে আমাদের অসুবিধা হয়, আমরা ঠিকমতো স্কুলে এসে উপস্থিত হতে পারি না নির্দিষ্ট সময়ের মধ্যে। আমি নদীর ওই পার থেকে আসি, আমাদের আসতে খুবই প্রবলেম হয়, কারণ মাঝে মাঝে নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। পৃথিবীর কোথাও নাই এই নিয়ম যে ব্রিজ ভেঙে আরেকটা ব্রিজ করবে, কিন্তু এখানে শুধু নারায়ণদা ইউনিয়নে একমাত্র এই কাজটা করছে। এলজিইডি প্রকৌশলীর দাবি, বন্যা ও পানির স্রোতে ব্রিজটি ভেঙে পড়ে। খুব শিগগিরই নতুন করে নির্মাণের আশ্বাসও দেন তিনি। প্রচুর পানি স্রোত ছিল গুমতিতে যখন বন্যাটা হয়, বন্যা স্রোতে আপনার পানি সব মিলে এটা আসলে আর থাকে না, যেহেতু এটা নামই হচ্ছে অস্থায়ী ব্রিজ। ভাঙার পরবর্তীতে সিটির সাপেক্ষে একটা টিম করেছে, ডিজাইন করে দিলে দ্রুত কাজ শুরু হবে। গত বছর 10,77 লাখ টাকা ব্যয়ে শুরু হয় মূল সেতুর নির্মাণ কাজ। প্রকল্প বাস্তবায়নের জন্য 2025 সালের জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেয় কর্তৃপক্ষ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।